মনে হচ্ছে যে আমরা পৃথিবীর মধ্যে আছি, আমরা কিন্তু পৃথিবীর মধ্যে নেই, আমরা পৃথিবীর বাইরে আছি। তোমরা একটা বলকে, এই যে ভূত্বকের একটা ডিমের যেমন একটা খোলক থাকে, বাইরের শক্ত আবরণ থাকে, মনে করো ওটা ভূত্বক। ওই ভূত্বকের খণ্ড বিখণ্ড এক একটা অংশকে বলা হয় প্লেট বা পাত। এরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি বা ভূগোল কথাটি প্রথম ব্যবহার করে। জিও কথা মানে পৃথিবী, আর গ্রাফি মানে বর্ণনা, অর্থাৎ ভূগোল নিজেই বাবা হয়ে গেল আলেকজান্ডার ভন হামবোল্ট আর কার্ল রিটার। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি না। সমগ্র আমাদের ভূভাগ কি ছিল বলতো? একটি একক ভূখণ্ডে আবদ্ধ ছিল। এই একক ভূখণ্ডকে বলা হয় প্যানজিয়া। এই জলভাগের নাম কি? প্যান্থালাসা। মরুসাগর বা মৃতের সাগরের জলে লবণের পরিমাণ কিন্তু বেশি, জলের ঘনত্ব এত বেশি, সেই জলে সাঁতার না জানো তাহলে কিন্তু তোমরা ডুববে না, অর্থাৎ ওই জলে ভেসে থাকতে পারবে, মানে এত পরিমাণ লবণ। হ্যালো ফ্রেন্ডস, জিওআইবি 7 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের একাদশ শ্রেণীতে অর্থাৎ 11 ক্লাসের ভূগোলের সম্পূর্ণ সিলেবাস আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি কমপ্লিট করব। তো দেখো, অনেক দিন হয়ে গেল, তো আমি এই সিলেবাস সম্পর্কে তোমাদের অনেক দিন আগেই ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত আমি তোমাদের ভিডিও দিতে পারলাম না। তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো তোমরা অনেক দিন আগে থেকে আমাকে কমেন্ট করেছো, রিসেন্ট তোমরা অনেকেই কমেন্ট করেছো উত্তরবঙ্গ থেকে কিংবা মেদিনীপুর থেকে কিংবা দুর্গাপুর থেকে। তো অনেকেই তোমরা বলেছো যে স্যার সিলেবাস কবে দেবেন বা সিলেবাস কবে বোঝাবেন, বা সিলেবাস এবার কি রিডিউস করা হবে না একই থাকবে। তো দেখো, আমি প্রথমেই তোমাদের বলতে চাই যে দেখো, সিলেবাস কিন্তু তোমাদের ফুললি থাকবে, অর্থাৎ সিলেবাস কিন্তু এখানে কোনো রিডিউস করা হবে না, অর্থাৎ যা আছে তাই থাকবে। তোমরা এবার ভেবো না যে গতবার সিলেবাস রিডিউস করা হয়েছে মানে এবারও রিডিউস করা হবে। এবার কিন্তু তোমাদের সিলেবাস রিডিউস করা হবে না, অর্থাৎ ফুললি সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে। তো দেখো, আমি আজকে তোমাদের একাদশ শ্রেণীতে ফুললি আমি যেই সম্পূর্ণ আমি সিলেবাস তোমাদের বুঝিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি লেন্দি হবে, মানে লং টাইম হবে। যদি তোমাদের ধৈর্য থাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তোমাদের অবশ্যই কাজে লাগবে। তো দেখো, প্রথমেই রয়েছে তোমাদের দেখো একাদশ শ্রেণী তোমাদের রয়েছে ভূগোল, জিওগ্রাফি। দেখো, এই ভূগোলের অর্থাৎ তোমাদের পূর্ণ 100% সিলেবাস আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট করব। তো দেখো, ফার্স্ট আছে তোমাদের দেখো প্রাকৃতিক ভূগোল, আর রয়েছে তোমাদের কি দেখো নিচে দেখো অর্থনৈতিক ভূগোল। বুঝতে পারছো তো? দেখো, প্রাকৃতিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল এই দুটি অধ্যায় থেকে কিন্তু তোমাদের 70 নম্বর থাকবে, ঠিক আছে? এই 70 নম্বর দেখে নাও তোমরা। 70 নম্বরের কিন্তু তোমাদের থিওরিতে মানে লিখিত পরীক্ষা থাকবে। আর যে তোমাদের 30 মার্কস, এই 30 মার্কস কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল অর্থাৎ প্রজেক্ট, আর থাকবে তোমাদের প্র্যাকটিক্যাল, মানে প্র্যাকটিক্যাল থেকে থাকবে 20 আর প্রজেক্ট থেকে থাকবে মানে প্রকল্প থেকে থাকবে তোমাদের 10, মোট 30 থাকবে। তো আজকে আমি তোমাদের 70 নম্বরের যে সিলেবাস আছে সেই 70 নম্বরের সিলেবাস আমি তোমাদের আজকে কমপ্লিট করব। তো সিলেবাস কি আছে দেখে নেওয়া যাক, চলো তাহলে। দেখো, প্রথমেই রয়েছে প্রাকৃতিক ভূগোল মানে ফিজিক্যাল জিওগ্রাফি। এই ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে কি আছে তোমাদের দেখো, ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে প্রথমেই রয়েছে দেখো, তার আগে তোমাদের জানতে হবে এই ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোল কাকে বলে। দেখো, ভূগোল হলো এমনই একটা সাবজেক্ট, মানে পৃথিবীর যে সমস্ত প্রাকৃতিক উপাদান সৃষ্টিকর্তা তৈরি, সেই সমস্ত উপাদানগুলো যখন যে ভূগোলে আলোচনা করা হয় তাকে প্রাকৃতিক ভূগোল বলে। প্রাকৃতিক বুঝতেই পারছো, প্রকৃতির তৈরি, এখানে মানুষের কোনো হাত নেই। তো সেই প্রাকৃতিক ভূগোলের মধ্যে তোমাদের কি আছে আমি তোমাদের বলে দিচ্ছি শর্ট করে। দেখো, লং টাইম বলতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, প্রথমে আমি বললাম। তো চলো দেখো, প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় কি আছে, শাস্ত্ররূপে ভূগোল। এই শাস্ত্ররূপে ভূগোল এই অধ্যায়টি খুব ছোট, 2টি পেজ বা 3টি পেজের মতো তোমাদের এই অধ্যায়টি কভার করা হয়েছে। দেখো, এই শাস্ত্ররূপে ভূগোল তোমাদের কাছে খুব মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু আদৌ কিন্তু কঠিন নয়। দেখো, শাস্ত্ররূপে ভূগোল, দেখো ভূগোল হলো এমনই একটি শাস্ত্র যেটি কী করা হয় বলো তো, পৃথিবীর বিভিন্ন উপাদানগুলোকে চর্চা করা হয়, সেটাই হলো ভূগোল। মানে ভূগোলকে বলা হয় অল মাদার অফ ডিসিপ্লিন, মানে ভূগোলকে বলা হয় সমস্ত বিষয়ের জননী। তো দেখো, ভূগোলের সঙ্গে দেখো সম্পূর্ণ মানে বিভিন্ন বিষয় যুক্ত আছে। তুমি যদি বলো কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, তারপরে ইতিহাস, সমস্ত বিষয় কিন্তু ভূগোলের সঙ্গে যুক্ত, তাই ভূগোলকে বলা হয় সমস্ত বিষয়ের জননী। তো দেখো, তো প্রথমেই রয়েছে শাস্ত্ররূপে ভূগোল। এই শাস্ত্ররূপে ভূগোল, এই যে ভূগোল, দেখো এই ভূগোল কথাটি কিন্তু এক সময় না তোমরা, এখন তো ভূগোল বলে একটা আলাদা সাবজেক্ট হয়েছে, ভূগোল বলে কিন্তু আলাদা কোনো বিষয় ছিল না। যীশু খ্রিস্টের জন্মের 234 খ্রিস্টপূর্বাব্দেও মানে ভূগোল বলে কিছু ছিল না। মানে একসময় কী হতো বলো তো, ভূগোলটাকে খিচুড়িভাবে পড়ানো হতো, মানে সমস্ত বিষয়গুলোকে ভূগোলের সঙ্গে একত্রিত করে পড়ানো হতো। যেমন ভূগোলের সঙ্গে তোমার কী হতো বলো তো, ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সম্পূর্ণ খিচুড়িভাবে তোমাদের পড়ানো হতো, অর্থাৎ ভূগোল বলে আলাদা কোনো সাবজেক্ট ছিল না। কিন্তু 234 খ্রিস্টপূর্বাব্দে, তারিখটা তোমরা মাথায় রেখো, 234 খ্রিস্টপূর্বাব্দে মানে খ্রিস্টের জন্মের আগে, বুঝতেই পারছো, তখন এই ভূগোল কথাটি প্রথম ব্যবহার করে। এই ভূগোল টার্ম অর্থাৎ এই জিওগ্রাফি টার্ম কথাটি কে ব্যবহার করে দেখো,
234 খ্রিস্টপূর্বাব্দে এরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি বা ভূগোল কথাটি প্রথম ব্যবহার করে। তো দেখো তিনি বলেছেন জিওগ্রাফি বা ভূগোল কথার অর্থ কি? দেখো ভূগোল কথার অর্থ হলো কিন্তু পৃথিবীর বর্ণনা। জিও কথা মানে পৃথিবী, আর গ্রাফি মানে বর্ণনা, মানে পৃথিবীর বর্ণনাকেই বলা হয় ভূগোল। প্রথম এই টার্মটি কিন্তু ইউজ করেছে, মাথায় রাখবে, এরাটোস্থেনিস। আর এরাটোস্থেনিস কিন্তু ছিল একজন গ্রিক পণ্ডিত। ওকে, তো দেখো এই ভূগোল এইভাবে তোমরা কি হলো, ধীরে ধীরে ভূগোল নিজেই একটা সাবজেক্টে পরিণত হলো, অর্থাৎ ভূগোল নিজেই বাবা হয়ে গেল। ঠিক আছে, তো তারপরে কি হলো, ভূগোল নিজে যেহেতু বাবা হয়ে গেল, আর এই ভূগোলের আবার অসংখ্য শাখা প্রশাখা হয়ে গেল। মানে ভূগোলের কি হলো বলো তো, ভূগোলের বিভিন্ন শাখা মানে কি, ভূগোলের অসংখ্য ছেলেমেয়ের জন্ম হলো। তো তার মানে ভূগোল সাবজেক্ট থেকে বিভিন্ন শাখায় কি হলো, ভাগ হয়ে গেল। তো দেখো তারপরে কি হলো, দেখো এইভাবে ভূগোল ধীরে ধীরে বর্তমানে কিন্তু ভূগোল সম্পর্কে তোমরা সবাই ওয়াকিবহল। তো দেখো ভূগোল সাবজেক্ট সম্পর্কে এখন বর্তমানে আরও তোমরা বিভিন্ন বই পুস্তক পাচ্ছ। তো বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে তোমরা জানতে পারছো। এবং এছাড়া এই যে ভূগোল কথাটি কিন্তু বর্তমানে কিন্তু আবার নতুন দুজন বাবা জন্মে গেল। সেই নতুন দুজন বাবা কে বলতো, মানে আধুনিক ভূগোলের জনক কে বলতো, আলেকজান্ডার ভন হামবোল্ট আর কার্ল রিটার। যদি বলা হয় আধুনিক ভূগোলের জনককে, তখন বলবে আলেকজান্ডার ভন হামবোল্ট আর কার্ল রিটার, এই দুজনকে বলা হয় আধুনিক ভূগোলের জনক। আর যদি বলে ভূগোলের জনক কাকে বলা হয়, তখন বলবে কিন্তু এরাটোস্থেনিস। কিন্তু আরেকজনও আছে, তাকে নিয়ে একটু কনফিউজড আছে সবাই। তো তার নাম হলো কি বলতো, তার নাম হলো হেকাটিয়াস। ওকে, তো এইভাবে দেখো আধুনিক ভূগোলের জনক বললাম আলেকজান্ডার ভন হামবোল্ট আর কার্ল রিটার, এই দুটি কথা মাথায় রাখবে। তো দেখো এইভাবে ভূগোল কি করলো, ভূগোল শাস্ত্ররূপে ভূগোল তৈরি হলো। এরপরে শাস্ত্ররূপে ভূগোলের মধ্যে রয়েছে, দেখো ভূগোলের বিভিন্ন শাখা আছে, একটু আগে বললাম ভূগোলের বিভিন্ন ছেলেমেয়ে জন্ম নিল। তো দেখো ভূগোলের বিভিন্ন শাখাগুলোর মধ্যে কি আছে একটু তোমরা ফলো করো। মেইনলি দুটি শাখা, একটি হলো প্রণালীবদ্ধ ভূগোল, আরেকটি হলো আঞ্চলিক ভূগোল। ঠিক আছে, তো এই প্রণালীবদ্ধ ভূগোলের মধ্যে আবার দুটি ভাগ আছে, একটি হলো প্রাকৃতিক ভূগোল আর একটা হলো মানবীয় ভূগোল। প্রাকৃতিক ভূগোল কাকে বলে, যে ভূগোল প্রকৃতির বিষয় নিয়ে আলোচনা করা হয়, প্রাকৃতিক বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে প্রাকৃতিক ভূগোল বলে। এই প্রাকৃতিক ভূগোলের আবার বিভিন্ন শাখা আছে, যেমন মৃত্তিকা ভূগোল, তারপরে হলো জলবায়ু ভূগোল, তারপরে জ্যোতির্বিদ্যা বা জ্যোতির্চর্চা ভূগোল। ঠিক আছে, তারপরে বলতে পারো তোমার সমুদ্র ভূগোল, তারপরে বলতে পারো মৃত্তিকা ভূগোল। এগুলো হলো প্রাকৃতিক ভূগোল, মানে প্রকৃতির তৈরি, বুঝতেই পারছো। এরপরে হচ্ছে মানবীয় ভূগোল। মানবীয় ভূগোল কোনগুলো বলো তো, মানবীয় ভূগোল বলো জনসংখ্যা ভূগোল, জনবসতি ভূগোল, নগর ভূগোল, তারপর রাজনৈতিক ভূগোল, বিভিন্ন ভূগোল আছে, সেটা হলো মানবীয় ভূগোল। এগুলো হলো প্রণালীবদ্ধ ভূগোলের দুটি শাখা। এরপরে আছে আঞ্চলিক ভূগোল। দেখো আঞ্চলিক ভূগোল মানে কোনো একটা অঞ্চলকে যখন তোমার পরিকল্পনা করা হবে, একটা ডেভেলপ বা একটা উন্নয়নের জন্য একটা কোনো অঞ্চলকে বেছে নেওয়া হবে, সেটা হলো আঞ্চলিক ভূগোল। মানে আঞ্চলিক ভূগোল কোনো একটা অঞ্চলকে বেছে নেবে এবং কোনো একটা অঞ্চলকে যখন উন্নয়ন করতে যাবে তখন সেটি হবে আঞ্চলিক ভূগোল। তো এই তোমাদের এগুলো রয়েছে তোমাদের ভূগোলের বিভিন্ন শাখা। তো এইভাবে দেখো তোমাদের প্রথম অধ্যায়ে রয়েছে শাস্ত্ররূপে ভূগোল। এই শাস্ত্ররূপ ভূগোলের মধ্যে তোমাদের ব্রড কোশ্চেন যদি একটা দেয়, একটা কোশ্চেনে দেবে কি বলো তো, প্রাকৃতিক ভূগোলের যে কোনো দুটি শাখা আলোচনা করো, এই একটা কোশ্চেনই এখান থেকে দেয়। তো আর শর্ট কোশ্চেনগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে। দেখো এরপরে রয়েছে তোমার দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আছে প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ। দেখো প্রাকৃতিক ভূগোল বলতে যে পৃথিবীর এক সময়, তো আমরা জানি পৃথিবীর সৃষ্টি হয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে, কোথা থেকে সৃষ্টি হয়েছে, এই নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বা বিভিন্ন ভৌগোলিক বিভিন্নভাবে বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। তো দেখো, তো প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহের মধ্যে অনেক কিছু আছে, তো সম্পূর্ণটাই তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো প্রথমেই রয়েছে পৃথিবীর উৎপত্তি। দেখো পৃথিবীর উৎপত্তি সম্পর্কে কি করেছে বলো তো, এক একজন ভৌগোলিক, একজন বিজ্ঞানী এক রকম মতামত দিয়েছে। তো একজনে বলেছে কি বলো, পৃথিবীর উৎপত্তি হয়েছে, কেউ বলেছে গ্যাসীয় মতামত থেকে, কেউ বলেছে পৃথিবীর উৎপত্তি হয়েছে নীহারিকা থেকে, আবার পৃথিবীর উৎপত্তি হয়েছে কোনো একটা নক্ষত্র থেকে, আবার পৃথিবীর উৎপত্তি হয়েছে গ্রহাণুপুঞ্জ থেকে। এইভাবে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে মতামত দিয়েছে। কেউ বলেছে পৃথিবীর উৎপত্তি হয়েছে জোয়ারি শক্তির দ্বারা। তো এ বিভিন্ন মতামতের মধ্যে রয়েছে ধরো ইমানুয়েল কান্ট, তারপরে রয়েছে ল্যাপ্লাস, তারপরে বুফন, তো জেফ্রি রয়েছে, জোয়ারি মতামত যেমন জেফ্রি দিয়েছে। তো এরকম পৃথিবীর উৎপত্তি সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী যে মতামতগুলো দিয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে, অবশ্যই তোমাদের কিন্তু সিলেবাসে আছে, তোমরা বইটা খুললেই কিন্তু এখানে দেখতে পারবে। এরপরে পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন। দেখো আমরা ছোটোবেলা জানি কি, আমরা মনে হচ্ছে যে আমরা পৃথিবীর মধ্যে আছি, আমরা কিন্তু পৃথিবীর মধ্যে নেই, আমরা পৃথিবীর বাইরে আছি। তোমরা একটা বলকে কল্পনা করো, দেখবো একটা বল মানে ফুটবলের বাইরে কিন্তু আমরা আছি। ঠিক পৃথিবীটাকে ভাবো একটা ফুটবল, আমরা কিন্তু পৃথিবীর বাইরে বসবাস করছি। তো এখানে বলা হয়েছে পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন। তো পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন মানে কি বলতো, পৃথিবীর ভেতরে কি আছে,
আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি না। তো কিভাবে আমরা জানবো পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন? আমরা জানতে গেলে দেখো, আমরা তো জানতে পারবো না, বিভিন্ন বিজ্ঞানীরা বা বিভিন্ন ভৌগোলিকরা জানতে পারবে, বিভিন্ন ভূমিকম্প তরঙ্গ বা অন্যান্য প্রসেসিংয়ের মাধ্যমে পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন সম্পর্কে জানতে পারবে। তো আমরা যেটুকু জানবো আমরা পড়াশোনার মাধ্যমে, বইয়ের মাধ্যমে জানতে পারবো। তো দেখো, পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন বলতে আমরা এখানে বলবো পৃথিবীর অভ্যন্তরে কী কী আছে। দেখো, পৃথিবীর অভ্যন্তরভাগে 3টি স্তর আছে। কী কী আছে? প্রথমে রয়েছে অশ্বমণ্ডল বা শিলামণ্ডল বা ভূত্বক, তারপরে রয়েছে ম্যান্টল বা গুরুমণ্ডল, তারপরে রয়েছে কি কেন্দ্রমণ্ডল। এই 3টি মেইন স্তর রয়েছে। তাহলে কি বললাম, মানে প্রথমে রয়েছে লিথোস্ফিয়ার, ম্যান্টল আর কোর, এই 3টি স্তর রয়েছে। ওকে, এই 3টি স্তর সম্পর্কে তোমাদের জানতে হবে। এরপরে সমস্থিতি। সমস্থিতি মানে ইংলিশ হলো আইসোস্ট্যাসি। সমস্থিতি, সমস্থিতি মানে কি বলো তো? মানে একটা ব্যালেন্স, ইকুয়াল। কীরকম? দেখো, জলভাগ আর স্থলভাগের মধ্যে যে একটা সাম্য অবস্থা বজায় থাকে তাকেই বলা হয় কি সমস্থিতি। কীরকম? দেখো, পৃথিবীর সমগ্র জলভাগ, সাগর, মহাসাগর, সমুদ্র, নদ নদী, খাল বিল, ডোবা, পুকুর, হ্রদ, এই যে জলভাগ রয়েছে, আর অন্যদিকে রয়েছে দেখো সমভূমি, মালভূমি, তারপরে পর্বত, এগুলো রয়েছে। তো এই যে স্থলভাগ আর জলভাগ, এই জলভাগের মধ্যে যে সাম্য অবস্থা বিরাজ করে একেই সমস্থিতি বলে। তো দেখো, এই সমস্থিতি কথাটি প্রথম ব্যবহার করে ইসি ডাটন। তো 1800 কোনো বইতে আছে 59 সালে, আর কোনো বইতে আছে 1889 সালে। তোমরা কিন্তু 1889 সালটাই ফলো করবে। তো সমস্থিতি কথাটি প্রথম কে ব্যবহার করে? ইসি ডাটন। ঠিক আছে, দেখে নাও, DUTTON, ডাটন। ঠিক আছে, এর মধ্যে আবার অনেক কিছু আছে, এরির আছে, প্র্যাটের আছে, এগুলো তোমরা দেখবে। এরপরে দেখো সমুদ্র বক্ষের বিস্তৃতি। দেখো, আমরা জানি পৃথিবীর কার্বনিফেরাস উপযুগে সমগ্র আমাদের ভূভাগ কী ছিল বলতো? একটিমাত্র ভূখণ্ডে কী ছিল? আবদ্ধ ছিল, মানে একটিমাত্র একক ভূখণ্ডে আবদ্ধ ছিল, কোনো মহাদেশ বলে কিছু ছিল না, একক ভূখণ্ড। এই একক ভূখণ্ডকে বলা হয় প্যানজিয়া। ঠিক আছে, আর কোনো এই যে বর্তমানে তোমরা যে মহাসাগরগুলো দেখতে পাচ্ছ, যে 5টি মহাসাগর, এই 5টি মহাসাগর বলে কিছু ছিল না, একটাই জলভাগ ছিল, সেই জলভাগের নাম কি? প্যান্থালাসা। ওকে, এই ধীরে ধীরে কী করেছে বলতো? ধীরে ধীরে কিন্তু সেগুলো আলাদা হয়ে গেছে। তো সমুদ্র বক্ষের বিস্তৃতি, এখনও কিন্তু সমুদ্র বক্ষের বিস্তৃতি হচ্ছে, মানে সঞ্চালন হচ্ছে। যেমন আটলান্টিক মহাসাগর ধীরে ধীরে কিন্তু এখনও বাড়ছে। তো এই সমুদ্র বক্ষের বিস্তৃতি সম্পর্কে হেরি হেস প্রথম কিন্তু সমুদ্র বক্ষের বিস্তার সম্পর্কে ধারণা দেন। এরপর রয়েছে মহাদেশের সঞ্চালন। দেখো, মহাদেশের সঞ্চালন মানে আমি একটু আগেই বললাম প্যানজিয়া। এই প্যানজিয়া ধীরে ধীরে কী হয়েছে বলো তো? আলাদা হয়েছে। কার্বনিফেরাস উপযুগের পর থেকে আর কি এই প্যানজিয়া কী করেছে? ভাঙতে শুরু করে বর্তমানে কী করেছে বলো তো? 7টি মহাদেশ তৈরি হয়েছে। আমরা যে মহাদেশগুলো আমরা জানি বর্তমানে, এই 7টি মহাদেশ তৈরি হয়েছে এই মহিসঞ্চালনের ফলে। তো এই মহিসঞ্চালন সম্পর্কে সায়েন্টিফিক যে মতামত, অনেক বিজ্ঞানী তো মতামত দিয়েছে, কিন্তু সায়েন্টিফিক বা বৈজ্ঞানিকভাবে মতামত দিয়েছে আলফ্রেড ওয়েগনার। ঠিক আছে, মাথায় রেখো, আলফ্রেড ওয়েগনার। তো স্ক্রিনে দেখে নাও, আলফ্রেড ওয়েগনার নামটি দেখে নাও। এরপরে রয়েছে দেখো পাত সংস্থান তত্ত্ব। জানার আগে আমাদের জানতে হবে পাত কাকে বলে, প্লেট কাকে বলে। দেখো, প্লেট আমি এক কথায় বলবো, প্লেট মানে ভূত্বকের, এই যে ভূত্বকের একটা ডিমের যেমন একটা খোলক থাকে, বাইরের শক্ত আবরণ থাকে, মনে করো ওটা ভূত্বক। ওই ভূত্বকের খণ্ড বিখণ্ড এক একটা অংশকে বলা হয় প্লেট বা পাত। তাহলে বোঝা গেল যে আমরা যেখানে বসে আছি, এই তুমি যেখানে বসে আছো, এই অঞ্চলটা হলো একটা ভূত্বক। এই ভূত্বকের খণ্ড বিখণ্ড এক একটা অংশকে বলা হয় প্লেট বা পাত। মনে রাখবে, ভূত্বকের কিন্তু এক এক ধরনের শিলা আছে, এক এক টাইপের শিলা আছে। তো ওই এক এক টাইপের শিলার ঘনত্ব, তারপরে তার মানে কি বলবো, ডেনসিটি এক এক ধরনের হয়। ঠিক আছে, তো এইভাবে আমাদের ভূত্বকের খণ্ড বিখণ্ড এক একটা অংশকে বলা হয় প্লেট। ওকে, আর এই প্লেট কথাটি প্রথম ব্যবহার করে কে বলো তো? বিজ্ঞানী টুজো উইলসন। 1965 সালে প্রথম বিজ্ঞানী টুজো উইলসন প্লেট কথাটি বলেন, মানে পাত কথাটি বলেন। এরপরে দেখো, আর যদি বলা হয় তোমার প্লেট বা পাতের জনক কাকে বলে, তখন বলবে পাতের জনক বলা হয় পিচকে। ওকে, এরপর দেখো পাত সঞ্চালন। এই যে প্লেটগুলো রয়েছে, এই প্লেটগুলো তো কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে নেই, ধীরে ধীরে তোমরা জানো মাঝে মাঝে চলে, আর মাঝে মাঝে যখনই চলে তখনই কী হয়? ভূমিকম্প হয়। আর এই ভূমিকম্প অর্থাৎ ভূমিকম্পের ফলে কি হয় সেগুলো আমরা পরে আসবো। এরপর দেখো পাত সংস্থান, মানে বলা হয় যে পাতগুলো কী করে বলো তো? প্রথমেই বলেছিলাম পাত কথাটি প্রথম ব্যবহার করে টুজো উইলসন। তারপরে পাত সংস্থান তত্ত্বে প্লেটের জনক কাকে বলা হয়? প্লেটের জনক বলা হয় পিচকে। তারপরে রয়েছে পাত। এই পাতগুলো যে এক জায়গায় কিন্তু স্থির নেই, এগুলো কী হয় বলো তো? এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালিত হচ্ছে, মুভমেন্ট হচ্ছে। এই মুভমেন্ট হওয়া বা এই মুভমেন্ট যে হচ্ছে, হওয়ার কথাটি প্রথম কে ব্যবহার করে? প্রথম মানে পাত সংস্থান তত্ত্বটি প্রথম কে দিয়েছে? মনে রাখবে, পার্কার ও ম্যাকেঞ্জি। স্ক্রিনে স্পেলিংটা দেখে নাও, পার্কার ও ম্যাকেঞ্জি। তো এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায়।
এরপরে দেখো তোমাদের রয়েছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের মধ্যে কি আছে? ভূমিরূপ প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। দেখো ভূমিরূপ কি আমাদের আগে জানতে হবে। ভূমিরূপ আমাদের মানুষের সবাই রূপ যেমন সমান নয়, কারো রূপ যেমন সমান নয়, আমাদের ভূভাগ, আমাদের এই ভূমির রূপও কিন্তু সব জায়গায় সমান নয়। আমরা এখানে সমতল ভূমিতে আছি, তুমি যাও পুরুলিয়া বীরভূম, তুমি যাও শিলিগুড়ির দিকে, তুমি যাও দার্জিলিংয়ের দিকে, দেখবে আস্তে আস্তে কী হবে, মালভূমি তৈরি হবে, মানে মালভূমি রয়েছে, তারপরে রয়েছে পার্বত্য অঞ্চল, আর আমাদের এখানে সমতল ভূমি। তার মানে আমাদের পৃথিবীর রূপ বা পৃথিবীর ভূমিরূপ কিন্তু সব জায়গায় সমান নয়। অর্থাৎ ভূমিরূপ কাকে বলে? পৃথিবীর বাইরের যে রূপ তাকেই বলা হয় ভূমিরূপ। তো এই ভূমিরূপ প্রক্রিয়ার মধ্যে ভূমিরূপ প্রক্রিয়া রয়েছে, আর ভূমিরূপ প্রক্রিয়ার ফলে সৃষ্ট বা গঠিত ভূমিরূপ কী কী রয়েছে দেখো। এর মধ্যেই রয়েছে, তোমাদের মাথায় রাখতে হবে, তোমাদের রয়েছে কিন্তু দেখো এখানে আমি কি লিখলাম না, আমি তোমাদের জাস্ট আমি বলে দিচ্ছি, স্ক্রিনে ভেসে উঠবে, তোমরা দেখে নাও। প্রথমে রয়েছে কি দেখো, প্রথমে যে ভাঁজ বা চ্যুতি, এই ভাঁজ বা চ্যুতির সম্পর্কে আমি বর্ণনা করতে যাবো না, অনেক লেন্দি টাইম লাগবে। তো ভাঁজ চ্যুতি রয়েছে, ভাঁজ আর চ্যুতির পরে রয়েছে তোমাদের ধরো বিভিন্ন অগ্নুদ্গম, তারপর রয়েছে ভূমিকম্প, ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলো তোমাদের কিন্তু রয়েছে ভূমিরূপ প্রক্রিয়া ও সৃষ্ট বা গঠিত ভূমিরূপের মধ্যে। ওকে, এই ছিল তোমাদের কোন অধ্যায়? তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের মধ্যে এগুলো রয়েছে। এরপর তোমরা ফলো করো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের মধ্যে রয়েছে কি? বাড়িমণ্ডল। বাড়িমণ্ডল কথার মানে কি বলতো? হাইড্রোস্ফিয়ার। হাইড্রোস্ফিয়ার মানে কি? কথার বাংলা হলো জলমণ্ডল বা বাড়িমণ্ডল। তাহলে বাড়িমণ্ডল কাকে বলে? এক কথা বলছি, সমগ্র পৃথিবী, এই সমগ্র পৃথিবীর যে জলভাগ আছে সেই জলভাগের ভৌগোলিক নাম হলো বাড়িমণ্ডল। তাহলে বাড়িমণ্ডল একটু ডিটেলসে বলছি, তাহলে বাড়িমণ্ডল কাকে বলে? দেখো সমগ্র পৃথিবীর সাগর, মহাসাগর, উপসাগর, খাল, বিল, নদী, নালা, ডোবা যা আছে সমস্ত জলভাগকে একসঙ্গে বলা হয় বাড়িমণ্ডল। ওকে, বোঝা গেল? তো এই বাড়িমণ্ডলের মধ্যে রয়েছে তোমাদের সামুদ্রিক সঞ্চয়। দেখো সামুদ্রিক সঞ্চয়, তো একটা কথা মাথায় রাখবে, সামুদ্রিক সঞ্চয়ের আগে আমাদের একটা জিনিস জানো, তো তোমরা বুঝতে পারবে। তাহলে তোমাদের বাড়ির পাশে যদি কোনো পুকুর থাকে, দেখবে ওই পুকুর তোমরা ছোটোবেলা অনেক গভীর ছিল, দেখেছো? ছোটোবেলায় ওই পুকুরটা অনেক গভীর ছিল, কিন্তু বর্তমানে দেখবে ওই পুকুরে তোমরা হেঁটে বেড়াচ্ছ। তার মানে কি? ওই পুকুরে একসময় গভীর ছিল, পার্শ্ববর্তী অঞ্চল থেকে নুড়ি, পলি, বালি, কাঁকড়গুলো এসে ওই পুকুরটা ভরাট করেছে। তার মানে কি? ওই পুকুরটা সঞ্চয় হয়েছে ঠিক সমুদ্রের মধ্যে কী হয় বলো তো? আমাদের স্থলভাগ থেকে নদীর মাধ্যমে, তারপর সমুদ্রের মধ্যে বিভিন্ন যে পোকামাকড়, কীটপতঙ্গ, প্ল্যাঙ্কটন বা বিভিন্ন মৎস্য রয়েছে, সেগুলো কিন্তু কোথায় জমা হয়? কোথায় বলো তো? সমুদ্রের মধ্যে। ওকে, এছাড়া দেখো সমুদ্রের মধ্যে বিভিন্ন আগ্নেয়গিরি আছে, সেই আগ্নেয়গিরির পদার্থগুলো কিন্তু সমুদ্রের মধ্যে জমা হয়, ওটাই হলো সামুদ্রিক সঞ্চয়। তুমি একটা জিনিস ফলো করো, তোমরা গঙ্গার থেকে 1 বোতল জল নিয়ে আসো, ওই 1 বোতল জলটা তুমি কি করবে? তুমি রেখে দাও, দেখবে সকালবেলা উঠে দেখবে বোতলের নিচে একটা লেয়ার পড়েছে, তার মানে বুঝবে ওটা জলগুলো থিতিয়ে পড়ে সঞ্চয় হয়েছে। ঠিক সেইভাবে তোমার পুকুরে যেরকম সঞ্চয় হয়, সমুদ্রেও সঞ্চয় হয়। তো বোঝা গেল, এটি হলো সামুদ্রিক সঞ্চয়। এরপর সমুদ্র জলের উষ্ণতা। দেখো সমুদ্র জলের উষ্ণতা, এক সমুদ্রের জলের উষ্ণতা কিন্তু এক রকম। কোনো সমুদ্রের জলের উষ্ণতা বেশি, কোনো সমুদ্রের জলের উষ্ণতা কম। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রের জলের উষ্ণতা বেশি, আর মেরু অঞ্চলের দিকে সমুদ্রের জলের উষ্ণতা কিন্তু কম। সমুদ্র জলের উষ্ণতার তারতম্যের কারণ বলতে গেলে তো ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। তো সমুদ্র জলের উষ্ণতার তারতম্যের কারণ অনেক পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো আমি তোমাদের পরবর্তী ভিডিও চ্যাপ্টার ওয়াইজ যখন আলোচনা করব, অবশ্যই আমি তোমাদের ওই চ্যাপ্টার ওয়াইজ খুব সূক্ষ্মভাবে, খুব সুন্দর করে আস্তে আস্তে তোমাদের বুঝিয়ে দেবো। তো এরপরে আছে সমুদ্র জলের লবণতা। দেখো যেই জলে লবণতার পরিমাণ বেশি, সেই জলের ঘনত্ব কিন্তু বেশি, আর যেই জলের লবণতার পরিমাণ কম, সেই জলের ঘনত্বও কিন্তু কম। তো সমুদ্র জলের ঘনত্বের কারণ কি? কোন সমুদ্রের জলের ঘনত্ব বেশি, কোন সমুদ্রের জলের ঘনত্ব তোমার কম, এগুলো কিন্তু তোমাদের রয়েছে। তো একটা কথা মনে রাখবে যে সব থেকে বেশি জলের ঘনত্ব বলো তো কোন লেক বা কোন হ্রদ? সেটি তোমরা জানো, অনেকেই হয়তো বা পড়েছো, সেটি হলো ভ্যান হ্রদ। এরপরে রয়েছে তোমাদের কী বলো তো, আরেকটি হ্রদ রয়েছে মরুসাগর বা মৃতের সাগরের জলে লবণের পরিমাণ কিন্তু বেশি। তো তোমরা দেখবে যেই জলে লবণের জলের ঘনত্ব এত বেশি, সেই জলে কেউ যদি সাঁতার না জানো তাহলে কিন্তু তোমরা ডুববে না, অর্থাৎ ওই জলে ভেসে থাকতে পারবে, এত পরিমাণ লবণ। কোন হ্রদের কথা বললাম? ভ্যান হ্রদ বা মরু হ্রদ। তো এগুলো এই জলে লবণের পরিমাণ সব থেকে বেশি। এরপরে রয়েছে সমুদ্র স্রোত। দেখো সমুদ্র স্রোত আর সমুদ্র তরঙ্গ বা ঢেউ, এই দুটোর মধ্যে গোলালে হবে না। সমুদ্র স্রোত মানে ওশেন কারেন্ট, সমুদ্রের জল যখন এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চারিত হয় বা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়, তখন তাকে বলা হয় সমুদ্র স্রোত। আর সমুদ্র স্রোত কিন্তু দেখো উপকূলের কাছ দিয়ে হয়, আর গভীর সমুদ্রে কিন্তু কোনো সমুদ্রের স্রোত থাকে না। আর এই সমুদ্র স্রোতের কারণ কিন্তু অসংখ্য কারণ রয়েছে। তো এরপরে দেখো তোমাদের রয়েছে কি
পঞ্চম অধ্যায়, এই পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে কি জীবমণ্ডল। দেখো আমি শর্ট করে বলবো, লং করে বলতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। দেখো পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে জীবমণ্ডল। জীবমণ্ডলের মধ্যে রয়েছে জীবমণ্ডল ও বাস্তুতন্ত্র। দেখো জীবমণ্ডল কাকে বলে? দেখো জীবমণ্ডল, পৃথিবীর কিন্তু সব জায়গায় জীব বসবাস করে না, মাথায় রাখবে। তো পৃথিবীর যে সমস্ত অঞ্চল জীবের বসবাস স্থল মানে আবাসস্থল, সেই অঞ্চলকে বলা হয় জীবমণ্ডল, মাথায় থাকবে। দেখো তুমি মাটির 10 মিটার বা 20 মিটারের নিচে গেলে, মাটির নিচে যদি যাও 10-20 মিটার যাওয়ার পর কিন্তু কোনো জীবের অস্তিত্ব সেখানে পাবে না, ঠিক আছে? তো 10 মিটার বা 20 মিটার খুললেও কিন্তু জীবের অস্তিত্ব তুমি পোকামাকড় কীটপতঙ্গ পেতে পারো, ঠিক আছে, বা ভাইরাস পেতে পারো, ব্যাকটেরিয়া পেতে পারো, কিন্তু তার গভীরে গেলে কিন্তু কোনো জীবের অস্তিত্ব পাবে না। ওকে, তো এরপরে দেখো তুমি সমুদ্রের গভীরের কথা চিন্তা করো। সমুদ্রের 200 মিটার গভীরতা পর্যন্ত সূর্যের আলো প্রবেশ করতে পারে, এরপরে কিন্তু কোনো সূর্যের আলো প্রবেশ করতে পারে না। তো 200 মিটার গভীরতা পর্যন্ত কী হবে বলো তো? বিভিন্ন প্লাঙ্কটন, বিভিন্ন মৎস্য এগুলো জন্মাবে। তো 200 মিটার পর্যন্ত সূর্যের আলো প্রবেশ করে, অর্থাৎ 200 মিটার পর্যন্ত জীবের অস্তিত্ব বেশি পরিলক্ষিত হয়। এরপরেও দেখা যায় তো কিন্তু অনেক গভীরে, সমুদ্রের অনেক গভীরে, যেখানে মারিয়ানা খাত বা সুন্ডা খাত বা এই ধরনের যে বিভিন্ন খাতগুলো রয়েছে, অত গভীরে কিন্তু কোনো প্রাণের অস্তিত্ব দেখা যায় না বা পাওয়া যায় না, এখনও বিজ্ঞানীরা পায়নি। তবে রিসেন্ট শুনলাম যে বিভিন্ন বিজ্ঞানীরা দেখেছে সমুদ্রের অনেক গভীরেও নাকি জীবের অস্তিত্ব পাওয়া গেছে। তো সেগুলো এখনও বইতে কিন্তু ইনপুট হয়নি। তো নির্দিষ্ট একটা গভীরতা পর্যন্ত সমুদ্রের জলের মধ্যে কিন্তু জীবের অস্তিত্ব রয়েছে। এরপর দেখো বায়ুমণ্ডলে দেখো মোটামুটি একটা নির্দিষ্ট উচ্চতায়, তো একটা নির্দিষ্ট উচ্চতায় কিন্তু জীবের অস্তিত্ব দেখা যায়, তারপরে কিন্তু দেখা যায় না। বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, তো দেখো বিভিন্ন পাখি, বিভিন্ন কীটপতঙ্গ কিন্তু বায়ুমণ্ডলে আছে, কিন্তু একটা আরও গভীর, আরও উচ্চতায় যাও কিন্তু ওখানে কোনো জীবের অস্তিত্ব দেখা যায় না। সুতরাং জীবমণ্ডল কাকে বলে? পৃথিবীর যে সমস্ত অঞ্চল জীবের আবাসস্থল, সেই সমস্ত অঞ্চলকে বলা হয় জীবমণ্ডল। ওকে, বোঝা গেল? এরপর দেখো বাস্তুতন্ত্র। তোমরা কিন্তু ছোটোবেলা পড়েছো কি বলো তো? বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। ইকোসিস্টেম কাকে বলে? দেখো এক কথায় বলছি, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট পরিবেশের মধ্যে বসবাসকারী জড় উপাদান এবং সজীব উপাদান। জড় মানে বুঝতেই পারছো, জড় এবং সজীব, এই জড় এবং সজীব উপাদানের মধ্যে যে একটা আন্তঃসম্পর্ক, সেই আন্তঃসম্পর্কের ফলশ্রুতিকেই বলা হয় বাস্তুতন্ত্র। ওকে, তো এই বাস্তুতন্ত্রের মধ্যে তোমাদের অনেক কিছু আছে, তারপরে ফুড চেইন আছে, খাদ্য পিরামিড আছে, সংখ্যা পিরামিড আছে, আর অনেক কিছু তোমার বায়োম আছে, অনেক কিছু কিন্তু রয়েছে এই বাস্তুতন্ত্রের মধ্যে তোমাদের। যদিও সিলেবাসটা অতটা বড় নয়, মোটামুটি মিডিয়াম। এরপর দেখো তোমাদের প্রাকৃতিক ভূগোল কিন্তু আমি পুরো কমপ্লিট করে দিলাম। এখানে কিন্তু এই প্রাকৃতিক ভূগোল তোমাদের কমপ্লিট। তো এই প্রাকৃতিক ভূগোলের পরে তোমাদের রয়েছে দেখো অর্থনৈতিক ভূগোল। তো অর্থনৈতিক ভূগোল কী বলো তো? এটাকে ইংলিশে বলা হয় ইকোনমিক জিওগ্রাফি, মানে অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোল বলতে কী বুঝি দেখো, যে ভূগোলে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা, ব্যাংক ব্যালেন্স, এলআইসি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, পরিবহন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, সেই ভূগোলকে বলা হয় অর্থনৈতিক ভূগোল। তো এই অর্থনৈতিক ভূগোলের মধ্যে কী কী আছে দেখো, তো শর্ট করে বলবো। দেখো ষষ্ঠ অধ্যায় প্রাকৃতিক ভূগোলে গেল, পঞ্চম অধ্যায়। এরপর অর্থনৈতিক ভূগোলের মধ্যে দেখো ষষ্ঠ অধ্যায় প্রথমে রয়েছে সম্পদ। তো সম্পদের মধ্যে রয়েছে বস্তুগত ও অবস্তুগত সম্পদ কাকে বলে। দেখো প্রথমে আমাদের জানতে হবে, শর্ট করে বলছি, সম্পদ কাকে বলে। দেখো সম্পদ বলতে কোনো বস্তু বা পদার্থকে বোঝায় না, কোনো বস্তু বা পদার্থের কার্যকারিতা এবং উপযোগিতাকেই বলা হয় সম্পদ। বোঝা গেল? যেমন আমার হাতে এই পেনটা দেখছো, মার্কার, এই মার্কার পেন, আমার পেনে যত সময় কালি আছে তত সময় এটা আমার কাছে সম্পদ। যখন কালি শেষ হয়ে যাবে তখন আমার এটা কোনো কাজে লাগবে না, তখন আমি ফেলে দেবো। তো তখন কিন্তু এটা আমার কাছে সম্পদ নয়। আর এখন আমি লিখছি, তার মানে এটা আমার কাছে সম্পদ। তোমার কাছে এক বোতল মিনারেল ওয়াটার বা এক বোতল জল তোমার কাছে কিন্তু সম্পদ। সেটা যদি দূষিত জল হয় তখন তোমার কাছে কিন্তু সেটা সম্পদ হবে না। কয়লা কিন্তু সম্পদ নয়, কয়লা যখন আমরা ব্যবহার করব তখনই কয়লা হবে সম্পদ। সুতরাং সম্পদ বলতে আমরা কোনো বস্তু বা পদার্থকে বুঝি না, ওটা যখন আমাদের কাজে লাগবে, যখন আমাদের চাহিদা, অভাব, অনটন, খিদে মেটাবে, তখনই সেটাকে বলা হবে সম্পদ। ওকে, তো বোঝা গেল। এরপর আছে বস্তুগত সম্পদ, অবস্তুগত সম্পদ। দেখো বস্তুগত সম্পদ বুঝতেই পারছো, এই যে আমি এটা ধরতে পারছি, লিখতে পারছি, এটি হলো বস্তুগত সম্পদ। আর অবস্তুগত সম্পদ কোনগুলো বলো তো? যেগুলো ধরা যায় না, স্পর্শ করা যায় না, ছোঁয়া যায় না, সেগুলোকে বলা হয় অবস্তুগত সম্পদ। যেমন শিক্ষা, দীক্ষা, কারিগরি বিদ্যা, তারপর নৈপুণ্যতা, এগুলো কিন্তু অবস্তুগত সম্পদ, এগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, ঠিক আছে? তো এই অধ্যায়ের মধ্যে রয়েছে তোমাদের সম্পদের বিভিন্ন শ্রেণী বিভাগ। তো সেই শ্রেণীবিভাগগুলো তোমাদের পড়তে হবে। সম্পদের বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো তোমাদের পড়তে হবে। ওকে, এরপরে তোমাদের রয়েছে দেখো সপ্তম অধ্যায়ের মধ্যে রয়েছে তোমাদের অরণ্য সম্পদ। তো এই অরণ্য সম্পদ আমরা জানি, দেখো অরণ্য সম্পদ এক অমূল্য সম্পদ।
সেই প্রাচীনকাল থেকেই এই অরণ্য সম্পদ আমাদের মানুষের বা আদিবাসী মানুষের বা সেই আদিম যুগের মানুষের জীবনের চাহিদা বা বেঁচে থাকার তাগিদ বা বেঁচে থাকার চাহিদা এই অরণ্য থেকে আমরা কিন্তু পেয়ে এসেছি, আর এখনও কিন্তু অরণ্য থেকেই পাচ্ছি। এই অরণ্য যদি ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু পৃথিবীতে খাদ্য শৃঙ্খল ধ্বংস হয়ে যাবে, বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যাবে, মনুষ্য প্রজাতি চিরতরে ধ্বংস হয়ে যাবে। তো অরণ্যকে আমাদের অবশ্যই টিকিয়ে রাখতে হবে। সেই অরণ্য কিন্তু আমাদের এক অমূল্য সম্পদ। তো অরণ্য দেখো, অরণ্য কাকে বলে বা স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে, কিংবা অরণ্যের শ্রেণী বিভাগ কী বা অরণ্যকে ক ভাগে ভাগ করা যায়, তো সেগুলো আমরা অন্য ভিডিওতে আমরা নিয়ে আসবো। যখন আমি প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের আমি বোঝাবো বা ক্লাসগুলো দেবো, সেই ভিডিওতে অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো দেখো, অরণ্যের শ্রেণীবিভাগের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন অরণ্য আছে, তোমরা জানো নিরক্ষীয় অরণ্য আছে বা নিরক্ষীয় চিরসবুজ অরণ্য আছে, ভূমধ্যসাগরীয় অরণ্য আছে, তারপরে তুন্দ্র অরণ্য আছে, সাবানা অরণ্য আছে, ক্রান্তীয় মৌসুমী অরণ্য আছে বা ক্রান্তীয় মৌসুমী পর্ণমোচী অরণ্য আছে। এরকম অসংখ্য অরণ্য আছে, সেই অরণ্যগুলো তোমাদের পড়তে হবে। আর এখান থেকে পড়বে কি বলো তো, তোমাদের অরণ্য থেকে যেমন সরলবর্গী অঞ্চলে কাষ্ঠশিল্পের বিকাশ লাভের কারণ কি, এখান থেকে একটা কোশ্চেন দেয়। আর একটা কোশ্চেন আছে তোমার, নিরক্ষীয় অঞ্চলে কাষ্ঠশিল্প বিকাশ লাভ করতে পারেনি কেন, মানে পারেনি কেন, তার কারণ কি, এই দুটি কোশ্চেন দেয়। যেমন তোমাদের এবার দিয়েছিল নিরক্ষীয় অঞ্চলে কাষ্ঠশিল্প বিকাশ লাভ করতে পারেনি কেন, তো এবার হয়তো বা দিতে পারে তোমাদের সরলবর্গী অঞ্চলে কাষ্ঠশিল্পের বিকাশ লাভের কারণ কি। তো এই ছিল তোমাদের সপ্তম অধ্যায়। এরপরে রয়েছে অষ্টম অধ্যায়। দেখো, অষ্টম অধ্যায় রয়েছে মৎস্য। দেখো, অরণ্যের মতো মৎস্য আমাদের কিন্তু এক অমূল্য সম্পদ। আমরা যারা বাঙালি আছি, দেখো বাঙালি কিন্তু একবেলা মাছ না হলে আমাদের চলে না। তো মাছ আমাদের বা মৎস্য আমাদের এক পুষ্টিকর খাদ্য, ঠিক আছে। তো সে বাঙালি বলো বা বিশ্বের বিভিন্ন দেশ আছে, যেমন জাপানিরা এত পরিমাণে মাছ খায়, ওদের কি বলা হয় বলো তো, মৎস্য খাদকের দেশ। মানে মৎস্যজীবীর দেশ কাকে বলে, নরওয়েকে। আর যদি বলা হয় মৎস্য খাদকের দেশ কাকে বলে, জাপানকে। ওকে, তো ঠিক সেইভাবে বাঙালিরা আমরা প্রচুর পরিমাণে মাছ খাই, সেই মাছ কিন্তু আমাদের অমূল্য সম্পদ। এই মাছ কিন্তু আমরা দুটি জায়গা থেকে পাই, একটি হলো অন্তর্দেশীয় মৎস্য আর একটা সামুদ্রিক মৎস্য। অন্তর্দেশীয় মৎস্য মানে কি বলতো, ধরো এই যে তোমরা যেখানে আছো, খাল বিল পুকুর ডোবা নালা যেসব জায়গা থেকে যে মাছগুলো পাও, এগুলোকে বলা হয় স্থলভাগের মৎস্য বা অভ্যন্তরীণ মৎস্য। এই অভ্যন্তরীণ মৎস্য বা অন্তর্দেশীয় মৎস্য কিন্তু একই, বোঝা গেল। মানে মিষ্টি জল থেকে যে আমরা মৎস্যগুলো পাই সেগুলো অভ্যন্তরীণ মৎস্য। ওকে, মাথায় থাকবে। দেখো, এরপরে রয়েছে সামুদ্রিক মৎস্য। সামুদ্রিক মৎস্য মানে কি, যে সমস্ত মৎস্য আমরা সমুদ্রের নোনা জল থেকে পাই বা লবণাক্ত জল থেকে পাই, সেই মৎস্যকে কিন্তু সামুদ্রিক মৎস্য বলে। সমুদ্রের মৎস্য দেখো, উপকূল থেকে বা অগভীর থেকেও মৎস্য পাওয়া যায়, আর গভীর সমুদ্র থেকেও কিন্তু মৎস্য পাওয়া যায়। দু জায়গা থেকে কিন্তু মৎস্য আমরা সংগ্রহ করি। তো এই সামুদ্রিক মৎস্য এবং অন্তর্দেশীয় মৎস্য তোমরা পড়বে, এর মধ্যে অনেক কিছু আছে, তো অনেক কিছু বলতে গেলে অনেক লেন্দি টাইম হবে। এরপরে রয়েছে তোমাদের নবম অধ্যায়। নবম অধ্যায়ের মধ্যে রয়েছে ভূমির ব্যবহার, এটাকে ইংলিশে বলে ল্যান্ড ইউজ। ল্যান্ড ইউজ কী বলো তো, আগে জানতে হবে ভূমির ব্যবহারটা কী। দেখো, তোমার বাড়ির পাশে যদি 5 কাঠা, তোমার বাড়িতে যদি 5 কাঠা জায়গা থাকে, ওই 5 কাঠা জায়গার মধ্যে কোনো জায়গায় ঘর আছে, কোনো জায়গায় ফুল গাছ লাগিয়েছো, কোনো জায়গায় একটু শাকসবজি চাষ করেছো, আবার কোনো জায়গায় লেট্রিন বাথরুম কিংবা ঘর আছে তো তোমরা একটু ফলো করো। অথবা তোমাদের পাশের জমির দিকে তাকাও, জমির দিকে কোনো জায়গায় তোমরা কোনো কিছু চাষ করছো, আবার কোনো জায়গায় ওই জমিটাকে অন্য কাজে লাগাচ্ছ। তো এটাই হলো ভূমির ব্যবহার। অর্থাৎ তোমার জমি বা ভূমিকে তুমি যেই কাজে ব্যবহার করবে সেটাকেই বলা হয় ভূমির ব্যবহার। দেখো, কোনো একটা দেশ বলো, কোনো একটা রাজ্য বলো, কোনো একটা জেলা বলো, কোনো একটা থানা বলো, কোনো একটা তোমার কি বলবো তোমার বাড়ি বলো, সমস্ত জায়গায় কিন্তু কী করা হয় বলো তো, ভূমিকে ব্যবহার করা হয়। কেউ অরণ্যের জন্য ভূমির ব্যবহার করে, কেউ মৎস্য চাষের জন্য ভূমির ব্যবহার করে, বাড়িঘরের জন্য ভূমির ব্যবহার করে, রাস্তাঘাট বা সড়ক পথের জন্য ভূমির ব্যবহার করে তো শিল্পের জন্য ভূমির ব্যবহার করে। এগুলো কিন্তু সবই হলো ভূমির ব্যবহারের মধ্যে পড়বে। তো দেখো, তোমাদের এই ভূমির ব্যবহারের মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশের ভূমির ব্যবহার আছে। আমরা জানি পৃথিবীতে দেখো 194টি দেশ, পৃথিবীর মধ্যে বলা যায় 194টি কিংবা 193টি দেশ ইউএনের স্বীকৃতি আছে। তো এইভাবে তো 194টি দেশের ভূমির ব্যবহার তো আমাদের পড়া সম্ভব নয়। তাই তোমাদের সীমিত সিলেবাসের মধ্যে বিশেষ কতগুলি দেশের ভূমির ব্যবহার আছে। কিন্তু আমাদের সব দেশের ভূমির ব্যবহার পড়তে গেলে আমাদের মাথা হ্যাং হয়ে যাবে। তো দরকার নেই আমাদের সব দেশের ভূমির ব্যবহার। কিছু গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট কিছু দেশ আছে, ওই দেশের ভূমির ব্যবহার পড়লেই তোমাদের কিন্তু এনাফ। তো দেখো, এবারে তোমাদের নেদারল্যান্ডের ভূমির ব্যবহার পড়েছে। এবারে 2023 সালে তোমরা যারা পরীক্ষা দেবে, তোমাদের ভূমির ব্যবহার কিন্তু যদি দেয়, অবশ্যই তোমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমির ব্যবহার দেবে, নাহলে তোমাদের ব্রাজিলের ভূমির ব্যবহার দেবে। এই দুটোর মধ্যে তোমরা কিন্তু একটা পেয়ে যাবে। তো দেখো,
বিভিন্ন দেশের ভূমির ব্যবহার বলতে এখানে রয়েছে কিন্তু দেখো চীন রয়েছে, জাপান রয়েছে, নেদারল্যান্ড রয়েছে, তারপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ রয়েছে, ব্রাজিল রয়েছে, আর্জেন্টিনা রয়েছে, তো অস্ট্রেলিয়া রয়েছে, এরকম বিভিন্ন দেশ আছে। তো আমাদের বিভিন্ন দেশ পড়লে আমাদের মাথায় মনে কিছু থাকবে না, তাই বিশেষ কতগুলো দেশ আমি তোমাদের পরবর্তী ক্লাসে দিয়ে দেবো। তো তার মধ্যে বলেই দিলাম তোমাদের কিন্তু এবার 100% তোমাদের পরীক্ষা অবশ্যই আসবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমির ব্যবহার বা ব্রাজিলের ভূমির ব্যবহার, এই দুটি ভূমির ব্যবহার অবশ্যই তোমরা দেখে যাবে। তো এরপরে রয়েছে দেখো দশম অধ্যায়। দশম অধ্যায় রয়েছে কি বলতো, জল সম্পদ। জল সম্পদের মধ্যে কী রয়েছে বলতো, ওয়াটার রিসোর্স, যাকে বলে ওয়াটার রিসোর্স। তোমরা জানো জল ছাড়া কিন্তু আমাদের এক মুহূর্ত চলে না। তো সেই জল আমরা কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করি। তুমি যদি ফলো করো, কৃষিক্ষেত্রে জল ব্যবহার করে, শিল্পে জল ব্যবহার করে, আমাদের দৈনন্দিন জীবনের যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো কিন্তু আমরা এই জলের মাধ্যমে কিন্তু আমরা মিটিয়ে থাকি। সুতরাং জল ছাড়া কিন্তু জীবন অচল, জল ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারবো না, ভাবতে পারবো না, তাই জল আমাদের এক অমূল্য সম্পদ। তো দেখো সেই জল সম্পদের মধ্যে তোমাদের রয়েছে দেখো জমিতে যে বা কৃষি জমিতে বিভিন্নভাবে কিন্তু জমিতে জল সেচ করা হয়। কোনো জায়গায় আছে দেখবে নলকূপের সাহায্যে জল সেচ করা হয়, কোনো জায়গায় আছে তোমার কূপের সাহায্যে, আবার কোনো জায়গায় আছে কুয়োর মাধ্যমে, আবার কোনো জায়গায় আছে দেখবে পুকুরের মাধ্যমে বা জলাশয়ের মাধ্যমে, আবার কোনো জায়গায় আছে দেখবে ক্যারেজ প্রথা, আবার কোনো জায়গায় আছে খালের মাধ্যমে। বিভিন্নভাবে তোমাদের কিন্তু জল জমিতে কী করা সেচ করা হয়। ওকে, এই জিনিসটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। আর সব থেকে বেশি পরিমাণে ধরো জল সেচ করে কোথায়, ধরো মিশরে করে, পাকিস্তানে করে, আমাদের ইন্ডিয়ায় করে, বিভিন্ন দেশে কিন্তু কী করে বলো তো জল সেচ করে, সে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে কিন্তু জলটাকে জমিতে কী করে পাঠায়, কিসের জন্য পাঠায়, কৃষিকার্যের জন্য পাঠায়। ওকে, তো এরকম রয়েছে তোমাদের। এরপরে রয়েছে দেখো লাস্ট অধ্যায় তোমাদের কিন্তু রয়েছে দেখো একাদশ অধ্যায়। দেখো তোমাদের কিন্তু বিভিন্ন বই আছে, তোমরা জানো গৌতম মল্লিক আছে, যুধিষ্ঠির হাজরা আছে, সমরেন্দ্রনাথ মোদক আছে, তো তারপরে রয়েছে তোমার সুভাষ মুখোপাধ্যায়, হ্যাঁ, অজিত কুমার শীল, তো বা অনিশ চট্টোপাধ্যায়, এরকম বিভিন্ন বই আছে। আমি যেই সিলেবাসটা তোমাদের এখানে কভার করছি সেটা হলো যুধিষ্ঠির হাজরার সিলেবাস থেকে কিন্তু তোমাদের কভার করছি, ঠিক আছে? তো সেটাও তোমরা মাথায় রেখো। তো লাস্ট আছে যুধিষ্ঠির হাজরার বইতে দেখবে লাস্ট আছে একাদশ অধ্যায়। এই একাদশ অধ্যায়ের মধ্যে রয়েছে খনিজ ও শক্তি সম্পদ। তো খনিজ সম্পদের মধ্যে তোমরা কি জানো, তো খনিজ সম্পদের লৌহ আকরিক আছে, তারপরে রয়েছে তোমাদের তামা, তারপরে রয়েছে তোমার অভ্র, এরকম অনেক খনিজ সম্পদ রয়েছে। তো এগুলো তোমাদের পড়তে হবে। এরপরে রয়েছে শক্তি সম্পদ বলতে আমরা বুঝি কয়লা মানে তাপবিদ্যুৎ, তারপরে জলবিদ্যুৎ। বিশেষ করে তোমরা এক কথা বলে দিচ্ছি, প্রচলিত শক্তি আর অপ্রচলিত শক্তি। তোমরা জানো সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূগর্ভের তাপ শক্তি, বায়ু শক্তি, সমুদ্রের ঢেউ শক্তি বা তরঙ্গ শক্তি, এরকম বিভিন্ন শক্তি রয়েছে। তো তোমাদের এই খনিজ এবং শক্তি সম্পদ তোমাদের পড়তে হবে। এটি কিন্তু তোমাদের ছিল লাস্ট অধ্যায়, মাথায় রাখো এটি লাস্ট অধ্যায়। তো এই ছিল দেখো তোমাদের সিলেবাস সম্পূর্ণ আমি কভার করে দিলাম, যদিও ভিডিও লেন্দি হয়েছে। যারা ভালো লাগবে অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, আর যারা ভালো লাগবে না তারা দেখবে না। তো অবশ্যই দেখো আমার এই সিলেবাসের যেটা আমি তোমাদের যেই সিলেবাসটি আমি তোমাদের বোঝালাম, অবশ্যই তোমরা অনেকেই উপকৃত হবে যদি তোমরা পুরো ফুল ভিডিও দেখো। তো এই ছিল আজকে তোমাদের ভিডিও। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবে। আর সঙ্গে আর একটা কথা বলে দিচ্ছি, এর পরবর্তী পর্যায়ে আমি তোমাদের প্র্যাকটিক্যাল, তোমাদের 11 ক্লাসের, তোমাদের 11-এর, তোমাদের 11 ক্লাসের যে ভূগোলের যে প্র্যাকটিক্যাল আছে, সেই প্র্যাকটিক্যালে কী কী সিলেবাস আছে সেই সিলেবাস আমি তোমাদের সম্পূর্ণ আমি দিয়ে দেবো। এরপরে তোমাদের প্র্যাকটিক্যালের প্রত্যেকটি অধ্যায় ধরে তোমাদের হাতে ধরিয়ে করিয়ে দেবো। তোমরা যারা গ্রাম অঞ্চলে থাকো, বিশেষ করে যারা পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ কিংবা মেদিনীপুর বা জলপাইগুড়ি বা এই সমস্ত জায়গায় যারা থাকো, বা হাসনাবাদ, হ্যাঁ, তো এই সমস্ত জায়গা তোমরা অনেকে পড়াশোনা করতে পারো না বা অনেকে টিউশন পড়তে যেতে পারো না। দেখা গেলো তোমাদের টিউশনে পড়তে যেতে 10 থেকে 15 কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে হয়, তোমাদের আশেপাশে কোনো মাস্টার নেই, যে আছে হয়তোবা তোমাদের খিচুড়ি ভাবে, অর্থাৎ বিভিন্ন সাবজেক্ট একসঙ্গে পড়ায়। তো ঠিক সেইভাবে আমি তোমাদের বিশেষ করে তোমাদের এই চ্যানেলটি আমি তোমাদের প্রোভাইড করব, যারা একদম পড়াশোনা করতে পারো না কিংবা যারা একদম কোনো মাস্টার নিয়ে পড়াশোনা করতে পারো না, তাদের জন্য আমি তোমাদের এই ভিডিও পাই টু পাই তোমাদের টু দি পয়েন্টে তোমাদের আমি কিন্তু প্রত্যেকটি ভিডিও, প্র্যাকটিক্যাল বলো, থিওরি বলো, তোমাদের প্রত্যেকটি ভিডিও আমি প্রোভাইড করব। তো অবশ্যই তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। ভালো থেকো, তোমাদের সামনের দিনগুলো যেন ভালোভাবে কাটুক এই আশা, এই কামনা করি। থ্যাংক ইউ তোমাদের।